সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই চমৎকার বিশ্লেষণে। আজ আমরা ইংরেজি সাহিত্যের একদম মাস্টারপিস একটা কবিতা নিয়ে কথা বলবো, টমাস গ্রের এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চইয়ার্ড বা একটি গ্রামের কবরস্থানে লেখা শোকগাথা। এই কবিতাটা আসলে জীবন, মৃত্যু আর পৃথিবী ছেড়ে যাওয়ার পর আমরা কি রেখে যাই সেই গভীর প্রশ্নগুলোকে খুব অসাধারণভাবে তুলে ধরেছে। চলুন আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, চলুন একেবারে গভীরে ঢোকা যাক। একটা খুব সাধারণ বিষয় নিয়ে ভাবি। আমরা কি কখনো কোনো পুরনো, নাম পরিচয়হীন কবরের পাশ দিয়ে হাঁটার সময় এক মুহূর্তের জন্য হলেও থমকে দাঁড়িয়েছি? কখনো কি মনের কোণে উকি দিয়েছে যে এই মাটির নিচেই হয়তো এমন কারো গল্প বা এমন কোনো দারুণ প্রতিভা লুকিয়ে আছে যা কখনোই পৃথিবীর আলো দেখেনি? ঠিক এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের এই কবিতার একেবারে মূল আবেগের জায়গা। কবিতার শিরোনামের প্রথম শব্দটাই হল এলিজি বা শোকগাথা। এলিজি আসলে এক ধরনের গভীর চিন্তাশীল কবিতা, যা মূলত মৃতদের স্মৃতিতে লেখা হয়। এই ব্যাপারটা শুরুতেই পরিষ্কার হওয়া বেশ জরুরি, কারণ এটা আমাদের বলে দিচ্ছে যে আমরা এখন জীবন আর মৃত্যুর এক গভীর ভাব গাম্ভীর্যপূর্ণ ধ্যানে প্রবেশ করতে যাচ্ছি। ১. গোধূলির বিষণ্ণ দৃশ্যপট। কবিতার শুরুতেই কবি আমাদের নিয়ে যাচ্ছেন গোধূলিবেলার এক অদ্ভুত বিষণ্ণ পরিবেশে। তিনি বলছেন, দ্য কারফিউ টোলস দ্য নেল অফ পার্টিং ডে, দ্য লোয়িং হার্ট উইন্স স্লোলি ওভার দ্য লি। অর্থাৎ দূরের কোনো গির্জার ঘণ্টা বেজে যেন দিনের সমাপ্তি ঘোষণা করছে, আর ক্লান্ত গুরুর পাল হাম্বা রব তুলে ধীরে ধীরে মাঠ পেরিয়ে বাড়ি ফিরছে। এই লাইনগুলো এমন এক বিষণ্ণ আর শান্ত পরিবেশ তৈরি করে যেখানে চারপাশটা ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাচ্ছে, আর কবি শুধু তার নিজের একাকিত্বের সাথে রয়ে গেছেন। কবি কিভাবে এই নিখুঁত পরিবেশটা তৈরি করেছেন সেটা একটু ভাবুন তো। তিনি খুব নির্দিষ্ট, খুব শান্ত কিছু দৃশ্য আর শব্দের ওপর জোর দিয়েছেন। চারপাশের দৃশ্যগুলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে, বাতাসে এক ধরনের গম্ভীর স্তব্ধতা। এর মাঝে শুধু গোবরে পোকার গুনগুন শব্দ আর পুরনো টাওয়ার থেকে চাঁদের কাছে প্যাঁচার বিষণ্ণ ডাক শোনা যাচ্ছে। এই যে চারপাশের ইন্দ্রিয়গ্রাহ্য বিবরণ, এগুলো কবির গভীর দার্শনিক চিন্তার জন্য একটা নিখুঁত প্রেক্ষাপট তৈরি করে দেয়। ২. সাদামাটা মানুষদের স্বীকৃতিহীন জীবন। পরিবেশের এই শান্ত বর্ণনা থেকে দৃষ্টি যদি একটু মাটির দিকে নামানো যায়, তবে দারুণ এক বৈপরীত্য চোখে পড়বে। মৃত্যুর এই হিমশীতল স্তব্ধতার সাথে কবি তুলনা করেছেন এই সাধারণ মানুষগুলোর একসময়ের প্রাণবন্ত জীবনের। একসময় সকালের স্নিগ্ধ বাতাস তাদের ঘুম ভাঙাত, ঘরে চুলোয় আগুন জ্বলত, গৃহিণীরা ব্যস্ত সময় পার করত, আর দিন শেষে ক্লান্ত বাবার আদর কাড়তে শিশুরা ছুটে আসত। এই সাদামাটা কিন্তু ভীষণ আপন আনন্দগুলো আর চিরতরে স্তব্ধ। এই মানুষগুলোর জীবন শুধু আনন্দময় ছিল না, তা ছিল কঠোর পরিশ্রমে ঘেরা। কবিতায় একটা প্রাচীন শব্দ ব্যবহার করা হয়েছে, গ্লেব বা গ্লিব। এর মানে হল কৃষিকাজের উপযোগী মাটি। কবি বলেছেন, দেয়ার ফরো অফট দ্য স্টাবার্ন গ্লিব হ্যাজ ব্রোক, মানে এই মানুষগুলো লাঙল দিয়ে দিনের পর দিন এই শক্ত মাটি চাষ করেছেন। তারা সমাজের খুব প্রয়োজনীয় আর কঠোর কৃষিকাজ করে পুরোটা জীবন পার করেছেন। ৩. মৃত্যু সবচেয়ে বড় সমতাবিধানকারী। এখানে একটা চমৎকার তুলনা উঠে এসেছে। একদিকে আছে দরিদ্রদের জীবন, কঠোর শ্রম, সাধারণ আনন্দ আর নীরবে হারিয়ে যাওয়া এক নিয়তি। অন্যদিকে আছে ক্ষমতাবানদের জীবন, বংশমর্যাদার অহংকার, ক্ষমতার দম্ভ আর সম্পদের জৌলুস। আজকেও কিন্তু আমরা আধুনিক সমাজে এই বৈষম্যটা খুব স্পষ্টভাবে দেখতে পাই, তাই না? আজকের এই অবিরাম ছুটে চলা, সেলিব্রিটি সংস্কৃতি বা ক্ষমতার মোহ, এগুলো সবই সেই পুরনো যুগের অহংকারেরই নতুন রূপ। কিন্তু আসল চমকটা হল, দিন শেষে উভয় পক্ষেরই গন্তব্য একেবারে এক। আর ঠিক এই কারণেই এই লাইনটি কবিতার অন্যতম শক্তিশালী একটা লাইন। কবি বলছেন, দ্য প্যাথস অফ গ্লোরি লিড বাট টু দ্য গ্রেভ, বা গৌরবের পথগুলো কেবল কবরের দিকেই নিয়ে যায়। উচ্চাকাঙ্ক্ষা যতই দরিদ্রদের এই সাধারণ আর প্রয়োজনীয় পরিশ্রমকে উপহাস করুক না কেন, মৃত্যু হল চরম এবং সবচেয়ে বড় সমতা বিধানকারী। ধনী গরিব কাউকেই সে আসলে ছাড় দেয় না। চলুন এখানে একটু থমকে দাঁড়াই, নিজেদের এই প্রশ্নটি করি। বড় বড় স্মৃতিস্তম্ভ, বিশাল ক্যাথেড্রাল বা খুব সুন্দর করে খোদাই করা ভাস্কর্য কি মৃত মানুষকে জীবন ফিরিয়ে দিতে পারে? সেই চলে যাওয়া নিঃশ্বাসকে কি আবার দেহে ফিরিয়ে আনা সম্ভব?
উত্তর হল না। কোনো সম্মান বা তোষামোদী মৃত্যুর শীতল নীরব কানকে প্রভাবিত করতে পারে না। ধুলোয় মিশে যাওয়া দেহকে কোনোভাবেই আর জাগিয়ে তুলতে পারে না। 4. অব্যবহৃত প্রতিভার ট্র্যাজেডি। এই অসাধারণ লাইনগুলোর কথা একবার ভাবুন তো। ফুল ম্যানি আ ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাশ আনসিন অ্যান্ড ওয়েস্ট ইটস সুইটনেস অন দ্য ডেজার্ট এয়ার। এটি এমন সব চমৎকার মানুষের জন্য একটা সুন্দর অথচ ভীষণ হৃদয় বিদারক রূপক, যারা অসাধারণ প্রতিভা নিয়ে জন্মেছিলেন কিন্তু সুযোগের অভাবে কখনো প্রস্ফুটিত হতে পারেননি। ঠিক যেমন অনেক সুন্দর ফুল গভীর জঙ্গলে বা মরুভূমিতে ফোটে, যার সুবাস কেউ কোনোদিন নিতে পারে না। এর পেছনের কারণটা কি ছিল? এখানে পিউরেরি বা চরম দারিদ্র্য শব্দটি ব্যবহার করা হয়েছে। কঠিন আর চরম দারিদ্র্যই এই সাধারণ মানুষগুলোর ভেতরে প্রতিভার আগুনকে নিভিয়ে দিয়েছিল। জ্ঞানের বিশাল বই তাদের সামনে কখনোই খোলা হয়নি, কারণ সম্পদের চরম অভাব তাদের আত্মার সে স্বাভাবিক স্রোতকে একেবারে বরফের মতো জমিয়ে দিয়েছিল। আর ঠিক এই জায়গাটাতে কবি এক ঐতিহাসিক কি হতো যদি বা হোয়াট ইফ সমীকরণের কথা বলছেন। ভেবে দেখুন, এই গ্রামের কবরস্থানেই হয়তো শুয়ে আছেন এমন কেউ যিনি সুযোগ পেলে হতে পারতেন জন হ্যাম্পটনের মতো কোনো কিংবদন্তি বিদ্রোহী, অথবা জন মিল্টনের মতো বিখ্যাত কোনো কবি যার ভেতরে কাব্যিক প্রতিভা ছিল কিন্তু কোনোদিন কবিতা লেখা হয়নি। হয়তোবা এখানে শুয়ে আছেন অলিভার ক্রমওয়েলের মতো কোনো যোগ্য নেতা, যিনি সুযোগ পেলে হয়তো দেশ শাসন করতেন, কিন্তু তাকে কোনো রক্তপাতে জড়াতে হয়নি। স্রেফ সুযোগের অভাবেই তারা আজ কেবলই অচেনা গ্রামবাসী। 5. স্মৃতির প্রতি মানুষের আকাঙ্ক্ষা। একটা ব্যাপার ভেবে দেখার মতো, এই দরিদ্র গ্রামের কবরস্থানে কিন্তু কোনো বিশাল মার্বেলের স্মৃতিস্তম্ভ নেই, কিন্তু তারপরও এই মানুষগুলোর কবরের উপরে কাঠের তৈরি সাদামাটা কিছু স্মৃতিচিহ্ন ঠিকই রয়েছে। সেখানে হয়তো ভুল বানানে কিছু নাম লেখা বা বেমানান কোনো ছন্দ খোদাই করা আছে, কিন্তু এই সাধারণ জিনিসগুলোই যেন পাশ দিয়ে হেঁটে যাওয়া মানুষদের কাছে একটা দীর্ঘশ্বাস বা একটুখানি সহানুভূতির আবেদন করে। সুতরাং একেবারে মূল পয়েন্টটা হলো, এমন কে আছে যে এই জীবনের আনন্দময় আলো ছেড়ে যাওয়ার সময় পেছনে ফিরে তাকায় না? কেউই চায় না এই পৃথিবী তাকে পুরোপুরি ভুলে যাক। মৃতপ্রায় মানুষটিও চায় মৃত্যুর সময় তার প্রিয়জনদের কেউ তার পাশে থাকুক, তার জন্য এক ফোঁটা চোখের জল ফেলুক, এমনকি কবরের ছাই থেকেও যেন মানুষের এই আকাঙ্ক্ষা বেঁচে থাকে। 6. কবির নিজের সমাধিফলক। এবার এক চমৎকার মোড়। কবি তার নিজের বিদায়কে কল্পনা করছেন। এই ঘটনা প্রবাহটা খেয়াল করুন। একজন বৃদ্ধ মেষপালক হয়তো কবির কথা স্মরণ করে বলবেন, এক সকালে তিনি দেখলেন সেই চেনা পাহাড়ের চূড়ায় কবিকে আর দেখা যাচ্ছে না। পরের দিনও তিনি ঝর্ণার পাশে বা জঙ্গলের ধারে কোথাও নেই। এর পরের দিন দেখা গেল শোকের গান গাইতে গাইতে চার্চের পাশের সেই রাস্তা দিয়ে তাকে ধীর গতিতে সমাধির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা যেন ছোট্ট একটা রহস্য গল্পের মতো। এরপর আসে সেই বিখ্যাত সমাধি ফলকের লেখা বা এপিটাফ। এই লাইনগুলো সত্যি মনের গভীরে গেঁথে নেওয়ার মতো। কবি নিজের সম্পর্কে লিখছেন, হিয়ার রেস্টস হিজ হেড আপন দ্য ল্যাপ অফ আর্থ, আ ইউথ টু ফরচুন অ্যান্ড টু ফেম আননোন। অর্থাৎ এই পৃথিবীর কোলে এমন এক যুবক চিরনিদ্রায় শায়িত, খ্যাতি বা সম্পদের কোনো অহংকারী যার ছিল না। এই বিষণ্ণ অথচ অদ্ভুত শান্ত কথাগুলোর মাধ্যমে কবি তার নিজের অখ্যাত জীবনকেই যেন হাসিমুখে মেনে নিচ্ছেন। কবির নিজের জীবনের এই মূল্যায়নটি দারুণ অর্থবহ। তিনি কিন্তু বড় কোনো বিজয়ের কথা বলছেন না। তিনি বলছেন যে বিষণ্ণতা তার সঙ্গী ছিল ঠিকই, কিন্তু তার মন ছিল ভীষণ আন্তরিক। তার কাছে সম্পদ ছিল না, তাই দুঃখীদের তিনি শুধু তার চোখের পানিটুকুই দিতে পেরেছিলেন। আর সৃষ্টিকর্তার কাছ থেকে তার একমাত্র চাওয়ার জিনিসটি তিনি পেয়েছিলেন, তা হল একজন প্রকৃত বন্ধু। তিনি এও বলে গেছেন যে তার গুণ বা দোষ নিয়ে যেন আর কোনো কাটাছেঁড়া না হয়, সব কিছু যেন ঈশ্বরের কাছেই পরম শান্তিতে সমর্পিত থাকে। অষ্টাদশ শতাব্দীর এই ধ্রুপদী সত্যগুলো আজকের দিনও আমাদের ভীষণভাবে ভাবায়। আমরা কিভাবে বেঁচেছিলাম, আমাদের কত সম্পদ বা ক্ষমতা ছিল, তার চেয়েও কি বেশি গুরুত্বপূর্ণ নয় যে মানুষ আমাদের কিভাবে মনে রাখছে? আমরা যখন থাকব না, তখন পেছনে কি এমন রেখে যাব যা অন্যকে আমাদের কথা মনে করিয়ে দেবে? এই গভীর প্রশ্নটিই সবার কাছে রেখে আজকের এই চমৎকার বিশ্লেষণটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর এই প্রশ্নগুলো নিয়ে একটু হলেও ভাববেন।